আসসালামু আলাইকুম। আজকে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর, রোজ সোমবার। বিজয় দিবস পালন হবে কি হবে না এরকম একটা শঙ্কা ছিল। বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের কথা শুনছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত যা হয়েছে মন্দের ভালো। এখন যে কথা বলার জন্য এখানে আসছি, আওয়ামী লীগ যে ভুলগুলা করছে তাদের নির্বাচনের সময়, বিভিন্ন বিরোধী দলদের সুযোগ দেয় নাই, তাদেরকে বিভিন্ন রকমের বিলেম দেয়া, বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করে করে দূরে রাখছে। তার এক সময় ফলস্বরূপ একটা রেজাল্ট আসছে 5ই আগস্ট। এটা অনিবার্য ছিল, কারণ গণতন্ত্র দেশে গণতন্ত্রের মানে যেটা, সেটা তো একদলীয় শাসন না। এখনও সবাই সেই বাকশাল নিয়ে কয় বাকশাল ভালো কি মন্দ ছিল সেটা এই প্রসঙ্গে নাই বললাম, কিন্তু সেই বাকশাল তো প্রচলিত হয় নাই। কিন্তু সেই বাকশালের বদনাম কিন্তু আওয়ামী লীগের গায়ে ঠিকই রয়েছে। এখন আবার হাসিনার আমলে বাকশাল নাই, কিন্তু যে ধরনের শাসন ব্যবস্থা ছিল সেটা বাকশালের নামান্তর। যাই হোক, তার এই শাসন ব্যবস্থা এমন এক পর্যায়ে গেছে, শেষ পর্যন্ত তার যে শরিক দল, সেই শরিক দলেরও মূল্যায়ন হয় নাই। সেই সর্বশেষ নির্বাচনে তার শরিকরাও ঠিক মতো তাদের কাছ থেকে কিছু পায় নাই, অথচ তারা এখন আওয়ামী লীগের সাথে জেল কাটতেছে, বিভিন্ন জায়গায় ম্যাচদের শিকার হইতেছে। অথচ আওয়ামী লীগ কিন্তু তাদেরকে মূল্যায়ন করে নাই। শেষের নির্বাচনে তুমি নির্বাচন করিয়া দেশটারে একটা বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে। এখন এটা তো আওয়ামী লীগের ভুল। পরিণতি কিন্তু দেখা গেল যে কী হয়েছে। এর আগে শেখ মুজিবুর রহমানের যে ভুলগুলো হয়েছে তার পরিণতিও সবাই দেখছে। অর্থাৎ পরিণতি কিন্তু কারোই ভালো হয় না। এখন যে আমাদের এই যে এত কষ্টের পর যেই আমরা দ্বিতীয় স্বাধীনতা বলতেছি, এখানে যে সমন্বয়কদের কেউ কেউ সরকার অংশগ্রহণ করছে, কেউ বাইরে আছে, কিন্তু দেখা গেল যে এরা মাঝে মাঝে দেখা যায় যে রাস্তা আউলাই ফেলাইতেছে, মনে হয় এলোমেলো করে ফেলছে। কেমন সমন্বয়কদের প্রথমে সবাই তাদেরকে ভালোবাসতো, তাদের কথার গুরুত্ব দিত। এখন তারা তাদের আচার আচরণ এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন তাদের কট্টর সমর্থক তারাও মনে হয় তাদেরকে এখন আর এরকম পছন্দ করে না। যেমন ধরুন, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি সংবাদ সম্মেলন করতেছে, তার পাশে এক সমন্বয়ক দাঁড়াই রয়েছে, এমনভাবে তার ঘাগেসিয়া মনে হয় যেন সেই ওই জায়গায় অনেক কিছু, এবং চোখ নাক মুখ এমনভাবে ঘুরায়, এবং তার বডি ভাবসাব এমন, তার অঙ্গে ভঙ্গি এমনভাবে নড়াচড়া করতেছে যে মনে যেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেলানো হয়ে গেছে ওখানে। এগুলো খুব দৃষ্টিকটু। এইটা থেকে তাদেরকে বিরত থাকতে হবে। তারপরে তারা যে হুঙ্কার দিয়ে কথা বলে, এমন জোরে কথা বলে যে তাদের সর্বশক্তি প্রয়োগ করে এবং মুখের যতটা সভা ভা করে, তারপরে সেই মানুষের হুঙ্কার দেয়। হুঙ্কার দিয়ে তো মানুষের মন জয় করা যায় না, বরং ওইটা মানুষের কানে লাগে, সেই হর্ন দেওয়ার মতো, গাড়ির হর্নের মতো কানে লাগে। যেমন ধরেন, এই জোরে শব্দ করে জোরে সাউন্ড দিয়া হুঙ্কার ছেড়া এমন পর্যায়ে গেছে তাদের মুখের দুই সাইড মনে হয় ঠোঁট ফাইটে ঘা হয়ে গেছে। তাহলে তো এই হুঙ্কারে যদি কাজ হইতো, তাহলে তো শেখ হাসিনা ওই আগস্টের 4 তারিখে তা তো নিজে তো হুঙ্কার দিতই, তার যে আরও পাতি নেতারা, তা উপদেষ্টা যা কাদের মাদের, ওই হাসান মাহমুদ, কামরুল, এই যে কটা লোক সবসময় বিএনপির খিস্তিগর করতো, এইসব লোকগুলো তো সবার মুখে একত্র করে বড়টা হুঙ্কার দিত, এবং হুঙ্কারের সাথে ঠোঁট ফারিয়া ঘা হয়ে যেত। সরকার ঠেকানোর জন্য এরকম করতো, তা তো ঠেকে নাই। তাহলে এই জন্যই বলছি যে হুঙ্কার দিয়ে কথা বললে এটা মানুষ ভালোভাবে নেয় না, বরং ঠান্ডাভাবে বললে সেটা মানুষের মনে লাগে। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে
এই যে নিহত আহতদের জন্য যে সরকার যেটা করতেছে, আমি মনে করি যে এটা কেন একটু অন্যরকম চিন্তা করা যাইতে পারে। যেমন সরকার যখন পরিবর্তন হয়, কোন সরকার আসবে কখন কি বলা যায় না, তারা কখন কি করবে। তার থেকে যারা নিহত হয়েছে তাদেরকে এককালীন টাকা দেওয়া হোক, যারা আহত হয়েছে তাদেরকে টাকাও দেওক, প্লাস পুনর্বাসনের চিন্তাটা মাথায় থাকবে, কিন্তু সেটা কিন্তু বাতিলের খাতায় রাখতে হবে। কারণ পরবর্তী সরকার আসলে সে যে কী করবে তা ভবিষ্যতে বলবে। এখনই তো তারা অবহেলা শিকার হইতেছে, চিকিৎসা সঠিকভাবে হইতেছে না, সঠিক সময় হইতেছে না। তাহলে তো সঠিক সময় এবং সঠিকভাবে যদি না হয়, তাহলে তো তারা যদিও বা কিছুটা রিহ্যাবিলিটেশন হইতো, সেটাও তো হইতেছে না। সেই সেজন্য তাদেরকে এককালীন একটা টাকা দেওয়ার বরাদ্দ করা হোক, এটা আমি বলি। কারণ তারা এই যে এখনকার যুগে এই যে সব ছাত্র বা সাধারণ পাবলিক যারা আহত পর্যায়ে আছে, তাদের জীবনের মূল্য কি, তারা তো যারা জীবিত আছে তাদেরকে বুঝতে হবে যে ওই কাতারে আমরাও থাকতে পারতাম। এই যে আমার বারান্দায় সে গুলি পড়ছিল, আমি যদি সঠিক সময় সরতে না পারতাম, তাতে ওইটা আমার গায়ে লাগলে আমিও মারা যেতে পারতাম। আমাদের ছাদে কিছু লোকের হাতে মাথায় মানে স্পিডারাই পড়ছিল, তারা স্বাভাবিক কিছু আহত হয়েছে। তো যাই হোক, আমি যেটা বলছি সেই কারণে যে এই এককালীন টাকা দেওয়াটাই আমি মনে করি বেটার। আর নইলে এরা অবহেলার শিকার হবে এবং অন্য সরকার আসলে পরিস্থিতি মনে হয় ভালো হবে না। আর আমি বলি, কোনো বিশেষ দলকে আমি আনতে বলি না, বিশেষ দলকে ডাকতেও বলবো না। কারণ তাদের ভিতরে যারা যে অন্যায় অপদস্থ করছে, যেভাবে দেশের এমনটা শেষ মানে যাকে বলে দুর্গতির চরম সীমায় নিয়ে গেছিল, এবং এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত জানতেন। কারণ তার কার্যকলাপে বোঝা যায়। এই যে তার আইজি সাহেব, তারপর বিভিন্ন কমিশনার, বিভিন্ন সচিব, এরা যে পর্যায়ে দুর্নীতি করছে, এগুলো তো ধারাবাহিকভাবেই প্রচার হয়ে আসছিল। তখনও তো হাসিনাকে কোনো ব্যবস্থা নিতে দেখি নাই। তার 5ই আগস্টের বহু আগে থেকেই তো এগুলো বিভিন্ন লোকের দুর্নীতি ফিরিস্তিগুলো আসছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয় নাই। এতে তো বোঝা গেল যে তার এগুলো দমন করার কোনো সাদৃশ্য ছিল না। তারপরে মাদকের ব্যাপারে যে ক্রস ফায়ার একটা ছিল, সেই চিরাঙের কমিশনের ওর আর্তনাদটা এখনও কানে বাজে, তাকে কীভাবে নিয়ে ক্রস ফায়ার করা হয়েছিল। তাহলে এইসব ব্যাপার এগুলা গুরুত্ব দিতে হবে। সমন্বয়করা তাদেরকে বলি, তারা আমার ভাই, ছোট ভাই, তারা জীবনে একটা বড় রিস্ক নিয়ে ওখানে গেছে। তারা মারা যাইতে পারতো বা তাদেরকে গুম হয়ে যেতে পারতো, কত রকমের সমস্যা ছিল। সেটা তখন হয় নাই। উপরওয়ালার কাছে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা যে এরকম ঘটনা ঘটে নাই। সেই হিসেবে এখন তাদেরকে সংযত হইয়া সব দলে ভালো মন্দ যে লোকগুলো আছে তাদেরকে একত্র করিয়া একটা রূপরেখা করা উচিত, যে সরকারি ক্ষমতায় আসুক সে এই জিনিসগুলো বাস্তবায়ন করবে। আর এরকম ভাষাভাষী অবস্থায় থাকলে, ক্ষমতার পরিবর্তন হইলে এগুলো আর কেউ মনে রাখবে না। আহতরা এবং নিহতের পরিবার তারা দুর্দশায় জর্জরিত হবে। আর একটা কথা বলি, বিএনপি একটা ভালো দল, তাদের দলে অনেক ভালো লোক আছে। এখন প্রত্যেক দলেই কিছু বিভিন্ন দেশপন্থী বা বিভিন্ন গ্রুপপন্থী লোক থাকে। যেমন আওয়ামী লীগের মধ্যে কিছু বেশিরভাগ লোক ভারতপন্থী, আবার কিছু ভারতপন্থী নাই, নিউট্রালও আছে। বিএনপি তো সেরকম ভারতপন্থীও আছে, আবার নিউট্রালও আছে, হয়তো তাদের সংখ্যাটা কম। এখন এই যেদিন ভারতের বিক্রম মিস্ত্রি যেদিন বাংলাদেশে আসলেন, বিএনপির তো ওই দিন দরকার হয় নাই ওই রকম একটা আন্দোলন করা, ওই রকম একটা লং মার্চের হুমকি দেওয়া। কারণ উনি আসছেন, উনি কি
মিটিংয়ে কি করেন কি দেখেন, এইটা যদি বিএনপি সরকার ক্ষমতায় থাকতো তখন হয়তো কোনো দাবি দেওয়া থাকলে কিছু লোকের একটা কিছু তাদের অঙ্গ সংগঠনের বলা হইতেছে আমরা এরকম একটা দাবি নিয়ে ফোকাস করব, তোমরা এরকম একটা কিছু মিছিল টিছিল করো। বিএনপি তো এখন ক্ষমতায় নাই, তাহলে তাদেরকে ওরকম এত বড় একটা ভূমিকা নেওয়ার কী দরকার ছিল? এতে হয় কি, প্রতিবেশীর সাথে যে সম্পর্ক উন্নয়ন সেটা না হইয়া অবনতির দিকে যায়। যাই হোক, সরকার করে নাই, অথচ বিএনপিরা একটা বিরাট রকমের একটা ঘোষণা দিয়ে একটা এলোমেলো পরিস্থিতি তৈরি করলো। এটা আমার মনে হয় এটা ঠিক হয় নাই। তারপরে এই যে বিএনপির রেজভী সাহেব, এই যে কখন কি বলে কোনো ঠিক নেই, কতক্ষণ ভালো কতক্ষণ মন্দ, এটা শিখাইতে হবে। এরকম সব দলের ভালো ভালো লোকগুলারে নেতৃস্থানীয় পর্যায়ে নিয়ে কমিটির ভিতরে অংশ নিয়ে তারপরে সম্মিলিতভাবে একটা নির্বাচনের দিকে আগাইতে হবে। কারণ বুঝতে হবে যে এই সরকার যা করতেছে সেটা তো রাজনৈতিক নির্বাচিত সরকার দ্বারা এগুলা মানে বৈধতা নিতে হবে। সেজন্য বর্তমান সরকারের উচিত যে রাজনৈতিক বিবেক না হইয়া রাজনৈতিক নেতাদের সব দলের ভালো ভালো ইমেজের লোকগুলোরে নিয়ে সংগঠিত করে তাদের সাহায্য সহযোগিতা নেওয়া, পরামর্শ নেওয়া, তাদেরকে আগামী নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। তাহলে হবে কি, পরবর্তীতে তাদের এই যে যে সংস্কার করতেছেন, 12 যা করতেছেন, আইন কানুন প্রণয়ন করতেছেন বা সংশোধন করতেছেন, এগুলো এই বৈধ নিতে হবে। আর বিচার ব্যবস্থা এত লম্বা, যেখানে ব্রিটিশ আমলে ওই সময় কেসের সংখ্যা খুব কম ছিল। আমার ছোটোবেলায় শুনছি সেই কুমিল্লায় নিজারাবাদ হত্যাকাণ্ড, এক হত্যাকাণ্ডের খবর বছরব্যাপী চলছে খবরে। আবার শারমিনিমার হত্যাকাণ্ড সিআইএসনে সেই ধারাবাহিকভাবে চলছে। আর এখন এত খুন খারাপি হইতেছে, এত খুন খারাপ হইতেছে যে এগুলা মানুষের মনে রাখাই মুশকিল। তো সেক্ষেত্রে ব্রিটিশ আমলে যে কেস কম হইতো, ওই সময় উকিল সাহেবেরা কেসের দীর্ঘায়িত করার জন্য অনেকগুলা ধারা উপধারা তৈরি করিয়া ইংরেজদের খুশি করার জন্য সেই আইনগুলোরে মানে বিভিন্ন ধারা উপধারা তৈরি করছে। তখনকার আই উইটনেসের এখন যেমন ক্যামেরা আছে, মোবাইলে ক্যামেরা, তখনকার দিনে এরকম আই উইটনেস সহজে পাওয়া যেত না। সাক্ষীরা সত্যি বলছে কি মিথ্যা বলছে, বানানো সাক্ষী বানানো যাইত। তো সেই হিসেবে আইনের ধারা অনেক পরিবর্তন করে যাতে বিচার ব্যবস্থা খুব দ্রুত করা যায়। একটা লোকের সাজা হয় 3 বছর, কিন্তু তার বিচার ব্যবস্থা শেষ হইতেই লাগে 10 বছর। তাহলে সে আরও 7টা বছর বেশি খেললো। তারপর আবার আরও বের হইতে হইতে আরও দেরি, আপিল, সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। তারপরে আবার সাধারণ যে পাবলিক, তারাও কোনো একটা কেসের বিচার কাজ দেখতে পারে না, যে মানুষের ভিতরে যে ভয় আসবে সেটা দেখতে পারে না। আইনের উপরে কোনোই নাই, মানে আইনের উপরে আমি মনে করি যে আর অন্য কিছু না, আইন কানুন করা থাকতে হবে। আইন আছে, তার প্রয়োগ থাকবে না, তাহলে সে আইন তো কোনো মূল্যহীন। আমি যদি সমাজ সংস্কারের কথা বলে ধোয়া তুলি যে মানুষের ভিতরে নৈতিকতা নাই, মানুষের ভিতরে নীতিবোধ নাই, তা আমি ধরলাম 99 জন লোক নীতিবান আছে, একটা লোক খারাপ। ওই একটা লোকে যে খারাপ কাজ করে সেই জন্য তো 99 লোকটা ভোগে, 99 জন লোক ভোগে। তো সেই হিসাবে আইনের কঠোর প্রয়োগ থাকতে হবে এবং বিচার ব্যবস্থার অনেক ধারা কাটছাট করে সহজ করে আনতে হবে, যাতে বিচার এত লক্ষ লক্ষ বিচার এরকম না জমে, যাতে সহজে বিচারগুলো শেষ করা যায় এবং শেষ করা যায়। এবং আমাদেরও মনে রাখতে হবে, আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে আমরা বছরের পর বছর খাওয়াই জেলে আটকাইয়া। তাহলে একদিকে আমাদের ট্যাক্সের টাকা গেল, আর একদিকে তাদের জীবনের দিনগুলো শেষ হয়ে গেল। এমন একটা নির্দোষ লোক সে জেলে আটকা আছে, দেখা গেল সে খালাসই পাইছে, সে খালাস পাইছে 10 বছর কেস নাড়ার পরে। তাহলে কী হলো, আমাদের ট্যাক্সের পয়সা তাদের খাওয়ানো হইলো বসাই বসে, আবার তার জীবনটাও গেল। ওই লোকটা তো ট্যাক্সে জেলখানা বসে খাইতে চায় না, সে তো বাইরে থাকতে চায়, তার সন্তান সন্ততি ছেলে মেয়ে বউ সাথে সবাই নিয়ে সংসার করবে।
তো সেই হিসেবে এগুলো তো অনেক কিছু আধুনিক অবস্থায় নিয়ে আসতে হবে। তারপরে ধরেন এই যে আমরা বিভিন্ন বিষয়ে মানুষের কেউ কিছু সমালোচনা করলে এই তাকে বিভিন্ন রকমের আইনের মার পেছে তাকে হয়রানি করা হয়, সমালোচনা করা হয়। আমাদের যার যার মস্তিষ্কে যা আসে সেটা হয়তো বলার জন্য। এখন এখানে তো সে ওই খুদ ধরলে তো অনেকভাবে ধরা যায়, কিন্তু এরকম খুদ না ধরিয়া যদি কেউ কোনো কথার ভিতরে গঠনমূলক কিছু থাকে সেটাকে নেওয়া, আর যদি এরা না মনে করে না নেওয়ার মতো না নেওয়া, কিন্তু তাকে তো হয়রানি করা না যে এইরকম সমালোচনা হয়েছে, এটা ভুল হয়ে গেছে, এটার জন্যই ক্ষতি হয়েছে, এটার জন্যই ক্ষতি হয়েছে। এখানে তো উস্কানিমূলক কোনো কথা হইতেছে না। এরকমই মানুষে এই যে এখনকার যুগে এই যে আমাদের দেশে যা কিছু ঘটতেছে, এই ভারতে যে কয়েকটা এই যে হল্লাবোল, এই তন্ময় ব্যানার্জি, এই যে শিবম, এরা মনে হয় এদের খেয়ে দেয় কোনো কাজই নেই। এরা বাংলাদেশের মানুষ সম্পর্কে এতভাবে টিভি খুললে আর অন্য কিছু দেখা যায় না, এরাই আছে। তাহলে বাংলাদেশ নিয়ে তাদের এত চিন্তা, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা উগ্র কথা কম ছড়াবো, উগ্র কথা কম শুনবো, তাহলে সমাজের স্বস্তি আসবে, দেশেরও মঙ্গল হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।